আসসালামু আলাইকুম, আমি এম এ জামান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ইউরোপের নিয়মিত আয়োজন ল অ্যান্ড জাস্টিসে। এই গরমের দিনে নিশ্চয়ই আপনারা লন্ডনের এবং ইউরোপের বাসিন্দারা গার্ডেন নিয়ে সম্ভবত ব্যস্ত সময় কাটাচ্ছেন, এবং আমাদের দর্শক যারা অবশ্যই 8টা হয়ে গেলে আপনারা টিভি সেটের সামনে বসে অপেক্ষা করেন কখন ল অ্যান্ড জাস্টিস শুরু হবে। ল অ্যান্ড জাস্টিস শুরু হয়ে গেছে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন অতিথি হিসাবে আমাদের নিয়মিত অতিথি, এই কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বিজ্ঞ আইনজীবী এবং সেন্ট্রাল মসজিদের খতিব ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার MBE। উনি আপনাদের আইনি জিজ্ঞাসার জবাব দেবেন এবং প্রতিদিনের মতো আমরা ওনার কাছ থেকে ওপেনিং রিমার্ক শুনবো। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব, আপনি কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামান ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, একটু বেশি গরম আর কি। তো শুকরিয়া, তারপরে এটাও দরকার ছিল। জি জি, একটু দরকার ছিল। জি, আমাদের দর্শকরা আপনার ওপেনিং রিমার্কের অপেক্ষায় থাকেন। আশা করি আজকেও গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আমরা আপনার ওপেনিং রিমার্ক শুনবো। এবং দর্শক, আপনারা গত অনুষ্ঠানে আমরা খুবই বিচলিত ছিলাম, এই যে ইসরায়েল ইরানের উপর আগ্রাসন চালিয়েছিলাম এবং এই যুদ্ধে আমেরিকা ইনভলভ হয়ে গিয়েছিল। এটা আপাতত যুদ্ধবিরতি চলতেছে, আমরা আশা করব এটা স্থায়ী বিরতি হবে। এই প্রত্যাশা রেখে আমরা আজকে ব্যারিস্টার সাহেবের ওপেনিং রিমার্কের কাছে যাচ্ছি। জি ভাইজান, বিসমিল্লাহ রহমান রহিম। দূর ও পাশের বন্ধুরা, মুরব্বিয়ানে কারাম, আমার ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে বসে এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা ও বোনেরা, স্বাস্থ্য আল্লাহর একটা নিয়ামত, নো ডাউট অ্যাবাউট ইট। আমার এক চাচা ব্যারিস্টার ছিলেন, উনি বলতেন যে ইফ মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট, ইফ হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, and if character is lost everything is lost. আমি মাঝখানের জিনিসটা স্বাস্থ্যের উপরে সংক্রান্ত ব্যাপারে কথা বলবো। এই দেশে যুক্তরাজ্যে আমরা যারা বসবাস করি, গত কিছুদিনের মধ্যে বেশ কয়েকজন ঘনিষ্ঠ মানুষ মারা গেলেন, অনেক ভাইরা বোনেরা অসুস্থ হয়েছেন। বন্ধুরা, এই দেশকে বলা হয় গ্রেট ব্রিটেন। গ্রেট কিভাবে? সাইজের দিকে না, পাওয়ারের দিকে না, কিন্তু তাদের যে মানবাধিকার বা হিউম্যান ফিলিং যেটা, এটা নো ডাউট এটা ভেরি গ্রেট। কী কারণে বলবো? আজকে একটা বেনিফিটের কথা নিয়ে এসেছি আমি, আপনারা জানবেন। কেউ বেনিফিট পায় জব সিকার অ্যালাউন্স, কেউ পায় আনএমপ্লয়মেন্ট বেনিফিট, আগে কেউ পেত ইনকাম সাপোর্ট। অর্থাৎ আপনি যদি কাজ না করতে পারেন, তাহলে সরকারের কাছ থেকে যে আর্থিক সহযোগিতা পাবেন, এটাকে বিভিন্ন ধরনের সহযোগিতাকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। ইদানিং একটা সব বেনিফিটগুলোকে একত্রিত করে বলা হয় ইউনিভার্সাল ক্রেডিট। এই ইউনিভার্সাল ক্রেডিট যদি আপনার কাজ না থাকে তাইলে পেতে পারেন। বন্ধুরা, আজকে এমন একটা বেনিফিটের কথা বলবো যেটা আপনি কাজ করেন অথবা না করেন, আপনি ধনী হন বা গরিব হন, আপনার আর্থিক অবস্থা যেভাবেই হোক না কেন, এই বেনিফিটটার জন্য আপনি এন্টাইটেল হতে পারেন। এটার এন্টাইটেলমেন্ট হলো আপনার শারীরিক অবস্থার উপর। আপনার যদি কোনো অসুস্থতা থাকে, এটা শারীরিক অসুস্থতা হোক অথবা মানসিক অসুস্থতা হোক, তাইলে এই ডিসেবিলিটির জন্য আপনি বেনিফিট পেতে পারেন, সরকারের কাছ থেকে সাহায্য পেতে পারেন।
এই সাহায্যটাকে বলা হতো আগে ডিসএবিলিটি লিভিং অ্যালাউন্স, এবং বর্তমানে এটাকে বলা হয় পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট, শর্ট করে এটাকে পিআইপি বলে। এই যে পিআইপি যে বেনিফিটটা আপনি পাবেন আপনার অসুস্থতার জন্য, শারীরিক অসুস্থতার কারণে হতে পারে, মানসিক অসুস্থতার কারণে হতে পারে, দৈনন্দিন জীবনে আপনি সব কিছু করতে পারেন না এর কারণে হতে পারে। এইটা যদি ডিপার্টমেন্ট অফ ওয়ার্কস অ্যান্ড পেনশনকে আপনি প্রমাণ করতে পারেন, তাইলে এক্সট্রা আপনি যে বেনিফিটগুলো পান তার উপরে আরেকটা বেনিফিট, যেটার নাম হলো বন্ধুরা পিআইপি বা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট। এখন পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্টটা পাবেন আপনি দুইভাবে, দুই দিক থেকে আপনি পেতে পারেন। একটা হলো বন্ধুরা যে আপনি এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনে যে কাজগুলো আমাদের করা লাগে, এই কাজগুলো যদি আপনি কোনো অসুস্থতার কারণে সক্ষম না হন, তাহলে আপনি এক নম্বর প্রথম যে এলিমেন্টটা এটা পেতে পারেন। এটা আমি পরে বলতেছি আর একটু বিশ্লেষণ করে। আর দুই নম্বর হলো আপনি বাইরে চলাচল করার জন্য, ঘোরাফেরা করার জন্য, বাজারে যাওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য, পার্কে যাওয়ার জন্য যদি কোনো রেস্ট্রিকশন থাকে, আপনি না পারেন, তাইলে এটার জন্য দ্বিতীয় দফায় ও এই পার্সোনাল পিপের যে দুই ক্যাটাগরি, ওই ক্যাটাগরিতেও আপনি পেতে পারেন। এখন দৈনন্দিন জীবনে কি কি রেস্ট্রিকশন, ধরেন আপনি ঘুম থেকে উঠলেন, আপনি অসুস্থতার কারণে, আপনার ফ্যামিলির মধ্যে কারো হার্ট অ্যাটাক হয়ে গেছে, কিডনির মধ্যে গন্ডগোল আছে, বা মানসিক ডিপ্রেশনে ভুগতেছেন, কানে শুনেন না বা চোখে দেখে না, বা প্যারালাইসিস হয়ে গেছে, তো ঘুম থেকে উঠার পরে বাথরুমে যাবেন, এটা দৈনন্দিন কাজের এক কাজ। ওই বাথরুমে যাওয়াতে যদি কোনো হেল্প লাগে, দ্যাট কুড এন্টাইটেল ইউ ফর পিআইপি। বাথরুম থেকে বের হয়ে আসলেন, আপনি নাস্তা খাবেন, নাস্তা খেতে যদি আপনি নিজে বানাই না খেতে পারেন, আপনি অন্যের যদি মুখাপেক্ষী হতে হয়, এটার জন্য আপনি পিআইপি পেতে পারেন। বাথরুম থেকে আসার পর আপনি কাপড় চেঞ্জ করবেন, কাপড় চেঞ্জ করতে যদি আপনার সাহায্য লাগে, এই সাহায্যের জন্য, যেহেতু এটা দৈনন্দিন জীবনে আপনার রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, এটার জন্য আপনি ওই বেনিফিট পেতে পারেন। বন্ধুরা, এটা প্রথম ক্যাটাগরি। আর দ্বিতীয় ক্যাটাগরি হলো মোবিলিটির জন্য, আপনার চলাফেরার জন্য। আপনি প্রথম তলা থেকে দোতলায় আসতে পারেন না, বাইরে একটু দোকানে যাবেন, একটু দুধ নিয়ে আসবেন, সাবান নিয়ে আসবেন, লন্ড্রি থেকে কাপড়টা নিয়ে আসবেন, এটা যদি আপনি না পারেন, তাইলে আপনি মোবিলিটির আন্ডার মোবিলিটি হেড আপনি আরেকটা এলিমেন্ট পেতে পারেন। জামান ভাই, আমার কথাগুলো বোঝা যাচ্ছে? পরিষ্কার হচ্ছে? পরিষ্কার হচ্ছে। একটা হলো দৈনন্দিন জীবনের জন্য আপনি সব কিছু পারেন না, সক্ষম না আপনি, এটার জন্য আপনি পিআইপি পেতে পারেন। আরেকটা হলো আপনি চলাফেরা, বাইরে চলাফেরার জন্য হেল্প লাগে, যদি হেল্প লাগে, আপনি যেতে পারেন না, আপনি রেস্ট্রিক্টেড থাকেন, তাহলে আপনার কোমরে ব্যথা, পায়ের মধ্যে কোনো অপারেশন হয়েছে, তাইলে আপনি এটা পেতে পারেন। এখন বন্ধুরা, এই যে অ্যালাউন্সটা, এটা আপনাকে ডেইলি ভিত্তিতে দিবে, প্রত্যেক এক দিনে এটা দিবে ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশন। এই যে দুই ক্যাটাগরির, এই দুই ক্যাটাগরির মধ্যে আবার আছে 3 স্টেজ। একটা হলো আপনি যদি একদম কোনো কাজ না করতে পারেন, একদম হেল্পলেস, তাহলে ওইটাকে বলা হয় ইনহান্স রেট, অর্থাৎ সবচেয়ে বেশি যে রেট, এটা আপনি পাবেন। আরেকটা হলো মিডিয়াম রেট, যে আপনি কিছু পারেন কিন্তু কিছুর জন্য আপনি ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বারের উপরে, তাইলে আপনি মিডিয়াম রেট পেতে পারেন। আর যদি দেখা যায় যে পুরাপুরি আপনি রেস্ট্রিক্টেড না, তাহলে আপনি স্ট্যান্ডার্ড রেট পেতে পারেন। বন্ধুরা, এটা একটা আল্লাহর ব্লেসিং। এই যে বেনিফিট পিআইপি, এটা সরকার থেকে আপনি লিল্লা নিচ্ছেন না, সরকার থেকে আপনি হাত পাতাইয়া
পাতিয়ে অ্যাসিস্ট্যান্ট নিচ্ছেন না। ইউ আর এন্টাইটেলমেন্ট আন্ডার স্ট্যাচুটরি প্রভিশনস, যে আপনার শারীরিক অসুস্থতার কারণে সরকার আপনাকে দিতে বাধ্য। জি, এবং সংশ্লিষ্ট বিভাগ এগুলো অ্যাসেস করে উনি কোন পর্যায়ে পড়ে। এই সঙ্গে আপনি যখন অ্যাপ্লাই করবেন, এটা আমি নেক্সটে আসতেছিলাম, আপনি যখন পিআইপি শুধুমাত্র বলে ফেললে পাবেন না, আপনি অ্যাপ্লাই করবেন, ভালো হয় যদি কোনো সিটিজেন অ্যাডভাইস ব্যুরোতে গিয়ে আপনি করেন। নিজে করতে গেলে হুচট খেয়ে পড়বেন, ফিসলা খাইয়া পড়ে যাইবা। অন্য কাউকে দিয়ে করাবেন, করার পরে আপনার ডাক্তার বলবে হ্যাঁ আপনি মানসিক রোগী, হ্যাঁ আপনার ভাই বোন বা আপনার আম্মা ফিজিক্যালি অসুস্থ অথবা ডিপ্রেশনে ভুগতেছেন, এটা আপনার ডাক্তার বলবে, কিন্তু এইটা ফাইনাল না। আপনি অ্যাপ্লিকেশন পড়ার পরে তারা ডিডাব্লিউপি থেকে আপনার ইন্টারভিউ নেবে, আপনি কি ধরনের হাউস বাউন্ড। এখন এটা আমি সেদিন কিছুদিন আগে একটা কথা বলেছিলাম যে এক ভদ্রলোক বলছে যে তার মোবিলিটির অসুবিধা হয়, সে নিজে চলাফেরা করতে পারে না, লাঠি বোর্ড দিয়ে চলাফেরা করতে হয়। তো ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশনের লোকজন আসে, তাকে ইন্টারভিউ নিচ্ছে, বলতেছে যে আপনার লাঠি লাগে? হ্যাঁ। এখন তো লাঠি দেখছি না, ওইটা কোথায়? বলতেছে আমি ওই রিসিপশনে রেখে আসছি। তাইলে ওই লাঠিটা আমাদেরকে দেখাতে হবে, আপনি নিয়ে আসতে পারবেন? ঘুট করে দাঁড়িয়ে গেছে, পরে হুট করে হেঁটে গিয়ে ওই লাঠিটা নিয়ে আসছে। অফিসাররা বলতেছে অ্যাসেসমেন্ট আমাদের হয়ে গেছে, যে আপনি ইউ আর নট অ্যাকচুয়ালি হাউস বাউন্ড, আপনি যে সব কিছু পারেন, লাঠি ছাড়া গুট করে চলে গেলেন। এই ধরনের আরেক কাউন্সিলর সাহেব বলছে তার দৈনন্দিন জীবনের জন্য তার অসুবিধা হয় চলাফেরা করতে, পিপের জন্য অ্যাপ্লাই করেছে, পিপ পেয়ে গেছে। পরে একটা মিটিংয়ে গেছে, মিটিংয়ে গিয়ে দেখা যায় স্টেজের উপরে সে হল থেকে হেঁটে গিয়া স্টেজের উপরে বক্তৃতা দিচ্ছে। এটা রিপোর্ট হয়েছে একদম ছবি দিয়ে, কাউন্সিলর সাহেবের বেনিফিট পরের দিন থেকে খতম হয়ে গেছে, আপিল করতে হবে। এখানে বন্ধুরা এটা একটা আল্লাহর নিয়ামত আমি বলি পিআইপিকে। পিআইপি দ্বারা অনেক কিছু করা যায়। পিআইপি যদি আপনি পান অসুস্থতার কারণে, মানসিক অসুস্থতার কারণে, শারীরিক অসুস্থতার কারণে, তো ওই আগে যে ইউনিভার্সাল ক্রেডিট পেতেন, আগে যে জব সিকার অ্যালাউন্স পেতেন, ওইটা আপনার কাটবে না। আপনার যদি আপনার ইউনিভার্সাল ক্রেডিট পেতে হয়, তাইলে আপনার ব্যাংকে কত টাকা আছে ওইটা দেখে যদি বেশি টাকা থাকে, তাইলে আপনাকে ইউনিভার্সাল ক্রেডিট দেবে না। পিআইপি এ ধরনের না। আপনার ব্যাংকে যদি 100,000 পাউন্ডও থাকে, তাহলে দ্যাট শুড বি ডিসরিগার্ডেড। আপনি যে টাকাটা পাচ্ছেন পিআইপির অধীনে, বন্ধুরা এটা হচ্ছে আপনার পাওনা শুধু আপনার শারীরিক এবং মানসিক অসুস্থতার কারণে। আমাদের কমিউনিটিতে আমি নিজে দেখেছি যে বেশ কিছু মানুষ সে পিআইপির উপযুক্ত, কিন্তু পিআইপির জন্য ওনারা অ্যাপ্লাই করেন না বা জানেন না। আপনাদেরকে একটা কথা বলবো, নিশ্চয় মেজরিটি আপনারা যারা এই প্রোগ্রাম দেখতেছেন জানেন না, যদি আপনি সত্যিকারের পিআইপির উপযুক্ত হতে পারেন, তাহলে জানেন 30 থেকে 40 হাজার পাউন্ডের একটা গাড়ি, এই গাড়িটাও আপনাকে দেবে, একদম লিখে আপনাকে দিবে না। অর্থাৎ আপনার ব্যবহারের জন্য 30-40 হাজার পাউন্ডের গাড়িটা আপনাকে দিয়ে দিবে। এই গাড়িটা আপনি ইউজ করবেন বা আপনার ছেলে ইউজ করবে, ওইটা নেওয়ার জন্য আপনার লয়ারের দরকার, আপনার সিটিজেন অ্যাডভাইস ব্যুরোর দরকার, আপনার ল সেন্টারের দরকার। আমি আজ পর্যন্ত বাংলাদেশি কমিউনিটিতে, এমনকি পাকিস্তানি বা অন্যান্য ইন্ডিয়ান কমিউনিটিতে একজনও পাইনি যিনি গাড়ি পেয়েছেন। কিন্তু সাদাদের মধ্যে, ইউরোপিয়ানদের মধ্যে আমি পেয়েছি যে গাড়ি পর্যন্ত তারা পেয়েছে এবং গাড়ি ইউজও করতেছে। গাড়ি দেয় ওই ব্যক্তির ইউজের জন্য, কিন্তু সবাই এটাকে ব্যবহার করে, ওইটা হইল ভিন্ন কথা। কিন্তু মনে রাখবেন, শুধু পিআইপির জন্য, আপনার যে ডিসেবিলিটির জন্য শুধু গাড়ি পাবেন না, আপনার নিজস্ব যদি গাড়ি থাকে। আমি সেদিন কবর জিয়ারতে গেলাম,
কবর জিয়ারতে গেলে এক জায়গায় পার্কিং করা যাচ্ছে না, আমি আরেকজনের গাড়িতে গেলাম, আচ্ছা সুস্থ সবল মানুষ, কিন্তু সে মনে হয় তার কানে শুনে না, এর কারণে মনে হয় পিআইপি পায়। তো আমাকে বলছে যে না 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 না, আপনার চিন্তার কোনো কারণ নাই, এই যে দেখেন আমার গ্লাভস বক্স থেকে হুট করে একটা পারমিট বের করে ফেললো, ওইটাকে বলে ডিসেবল পারসন পারমিট। আপনি যে কোনো বাড়াতে যদি ডিসেবিলিটি ফি পান, তাইলে আপনাকে পার্কিং করার জন্য, ডাবল ইয়েলো লাইনে পার্কিং করার জন্য একটা পার্কিং পারমিট দিবে। কিন্তু আমাদের কমিউনিটিতে এইটার খুব চলাচল নাই, আমাদের কথাবার্তা হয় না, কেউ কেউ আবার স্টিগমা বোধ করে, আরে লজ্জা, আমি পিআইপি নিব, কেমন লাগে। আরে আমার আত্মীয়ের মধ্যে একজন আছে মুরব্বী মানুষ, যে উনি বলে না না আমি ওই বেনিফিট নেব না। কেন নেবেন না ওইটা উনি জানে। কি আমি শেষ করে দিব? না না ঠিক আছে, না পিআইপি যেটা লজ্জার কিছু না, এটা তো আপনার অধিকার। আমি প্রথমে বললাম না, এটা তো বেনিফিট না, এটা ইনকাম সাপোর্ট না, আপনার অধিকার। এবং আপনি যদি বিশেষজ্ঞের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেন, আপনি আপনার ইউ উইল গেট ইট সব কিছু। এবং এটাতে গাড়ি পাবেন, গাড়ির পার্কিং পারমিট, পার্কিংয়ের যে অসুবিধা টাওয়ার হামলেটে বা ইনার লন্ডনে, এটা থাকলে যে কোনো জায়গায় হুট করে বাইর করে আপনি টিকিট পাবেন না, এই পার্কিং এটা দিয়ে আপনি চলে যাবেন। বন্ধুরা, এই পিআইপিটার জন্য একটু কথা বলবেন আপনার ফ্যামিলির মধ্যে। ওইটাতে কোনো এজ রেস্ট্রিকশন নাই, 25 বছরের যুবকও পেতে পারে, 60 বছরের ভদ্রলোকও পেতে পারে। এখানে তবে একটা আছে, যখন আপনার পেনশনেবল এজ হয়ে যাবে, যদি আপনি 65-66 হয়ে যায়, তাইলে ওইটার নাম পিআইপি আর থাকে না। পিআইপি যারা পায় তাদের জন্য একজন কেয়ারার থাকে, সেও আবার কেয়ারার অ্যালাউন্স পায়। ওই পিআইপির মতো নেচার একটাই। ইমিগ্রেশন আইনে এই পিআইপি পেলে অনেক কিছু আপনার রিলিফ পাবেন। আমি যে কথাটা বলতেছিলাম, যখন আপনার পেনশনেবল বয়স হবে, তখন যদি আপনার দৈনন্দিন জীবনে আপনি সব কিছু করতে পারেন না, আপনি মোবিলিটি এফেক্টেড থাকে, তাইলে ওইটার নাম একটু পাল্টে যায়, ওইটার নাম হয়ে যায় অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স। কি বললাম জামান ভাই? অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স। অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স। তাহলে যখন দেখবেন একটা মানুষ পিআইপি পায়, তখন আপনাকে বুঝে নিতে হবে যে তার বয়স পেনশনেবল বয়সের চাইতে নিচে, সে 65-66-এর নিচে। কিন্তু আমি বলতেছিলাম বন্ধুরা, এটা কোনো স্টিগমার ব্যাপার না, সুস্থতা অসুস্থতা সব কিছু রব্বুল আলমিনের পক্ষ থেকে আসে। যদি আপনার পরিবারে কেউ এরকম অসুস্থ হন, মানসিক অসুস্থ, শারীরিক অসুস্থ, যে কোনোভাবে তার দৈনন্দিন জীবনটা, সে লিফটে উঠলে তার ভয় লাগে, সে গাড়ি চালাতে তার ভয় লাগে, দিস ইজ এ ডিজিজ, তাইলে এই ধরনের রোগীর পিআইপির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং মনে রাখবেন, এটার সাথে কোনো স্টিগমা নাই, এটার মধ্যে কোনো কলঙ্ক লেখা নাই, এটা আপনার অধিকার, এটা সরকারের উপর আপনার পাওনা। সরকারের হিসাব মতো দেখা যায় যে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ পাউন্ড বাকি আছে মেডিকেল, ন্যাশনাল হেলথ, NHS এর সার্ভিসে। দেখা যায় অনেক মানুষ অসুস্থ আছে যারা এন্টাইটেল পিআইপির জন্য, কিন্তু পিআইপি অ্যাপ্লাই করে না। আপনারা এই কথাটা ছড়িয়ে দিবেন সবাইকে। থ্যাংক ইউ জামান ভাই ফর গিভিং মি দ্য চান্স। ধন্যবাদ। আসলে আমাদের যারা স্বাস্থ্য প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, তারা অ্যাপ্লাই করতে পারেন। দর্শক, আমরা আপনার আগে কল নেই, তারপরে আমরা আলোচনা কন্টিনিউ করব। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? ফয়সাল আহমেদ। ফয়সাল আহমেদ, আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করুন, বেশি সাহেব শুনছেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আমার ওয়াইফ এটা 2015 মার্চ ওদের হসপিটাল, তারপর গত এখন 10 বছর 3 মাস হয়ে গেছে তারপর ঈদের হওয়ার। আমি কিন্তু এখন ইন্ডিপেন্ডেন্ট লাগি অ্যাপ্লাই করতাম পারবো না। লাস্ট যে আমি স্পাউস ভিসা এক্সটেনশন করাইছিলাম, তো এই ভিসার মেয়াদ, ও ভিসা রিটার্ন মেয়াদ শেষ হইব 2027। তো আমি ও ভিসা শেষ হওয়ার বাদে ইন্ডিপেন্ডেন্ট
3 মান্থ হয়ে গেছে। এখন বর্তমানে তানিয়া আছে। তো আপনার এখানে কোনো ব্রেক আসেনি, মাঝখানেও আপনার ওয়াইফ কোনো অবস্থায় রইছিল ইসলানি? জি না, অবশ্যই কোনো কিছু আসলো না। খালি গত যে বিষয় আমি অ্যাপ্লাই করছিলাম 2023, তো তারা 1 বছর বাদে আমার ভিসা দিতে 2024, 1 বছর রাখিয়া পারে। এখন 10 বছর 3 মাস হয়ে গেছে, তান যে ই ভিসা একটা 2027 যাইব, আপনি চাইরা এখন খরতানি না ও ই ভিসা যাওয়ার বাদে খরতা, এই তো? জি, আমি এখন চাইলাম ওকে, উনি এখন করতে পারবেন কিনা। ধন্যবাদ। ওকে, ফয়সাল ফয়সাল আহমদ মানুষের সাথে কল করেছেন, আপনি শুনতে থাকুন। দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে এসে আপনারা যারা লাইনে আছেন আপনাদের প্রশ্ন দেবে এবং সাথে সাথে ব্যারিস্টার সাহেব আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সাথেই থাকুন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। বিরতির আগে আমরা একজন কলারের প্রশ্ন নিয়েছিলাম এবং আরও কয়েকটি প্রশ্ন নিয়ে উত্তরের দিকে যাব। দেখি আমাদের দ্বিতীয় কলার কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কে বলছেন, কোথায় থেকে বলছেন? My name is Mohammad Chaudhary. I am calling from Bexley. Mohammad Chaudhary calling from Bexley. Bexley. How are you, Mr. Chaudhary? I'm fine, thank you. What's your I question? have one question. I bought my wife on spouse visa on the 5-year week. However, I have been made redundant and the visa is expiring. What do I need to do? Hello? Is that understood? Can you speak up loudly, please? So, I bought my wife on a 5-year spouse visa route. However, I've lost my job and I want to know what I need to do when renewing the visa, which is due soon. You got When the did she question. come? Hello? When did she come, your wife? What date she comes to this country? June. June which year? June which year? 2023. So you don't know what to do you? So what would I need to do when renewing if I don't get a job with this? All right. Okay. Keep listening. That's Thank what you, you Mr. should Chaudhary, do. for your question. So let's go next caller. Assalamu alaikum. জি, নেক্সট কলার। আসসালামু আলাইকুম। Walaikum salam. জি, কে বলছেন, কোথায় থেকে বলছেন? Abdullah from London. Abdullah. Nice name. So my question is an immigration question. Please. So carry on. I want to know the best case and worst case scenario. So a girl came from Bangladesh to the UK on a care work visa with a dependent. Mhm. When they came to the UK, they went their separate ways, and she's now filed for divorce. She also had some issues with her, the business that brought her over under a care work visa. She had some issues because they weren't giving her work. So now, basically, because they weren't giving her work, she couldn't provide evidence that she was working. So then she seeks asylum. She submitted an application for asylum. That got rejected. Now she's appealed the application. So what I want to know, if a groom in the UK wants to marry her, what would the best option be? If she hasn't got divorced yet, with the dependent that she came, so she submitted an application for divorce, and she currently has been rejected for appeal under asylum visa. So what route would be the best if he was considering to marry this individual? All right, Abdullah. She came. Has she got any child? No. That means she came as a fake wife of the sponsor, isn't she? She came as a dependent of someone who had the care visa, but she is not the genuine wife of that person who was the care worker. Yeah. Well, so she was the care worker, and her dependent
which was the man, but basically he was Okay, she is क्या हुआ he was a dependent. her dependent. Oh, I see. Yes. So she took the money from that guy to bring him in this country, but he is not actually her husband. They went their separate ways, and she filed for divorce when she came to the UK. What did he say? So when they came to the UK, They apply both of for them, divorce. She filed for divorce. And They went their separate ways. Well, try to answer my question, Abdullah. I'm not asking you whether she has applied for divorce or not. I'm asking you that, like last week, when she had the visa as a care worker, the skilled worker, she was not married. She was never married. She got somebody to become her husband and who would pay a few lakhs taka. And that's how made a marriage certificate in Bangladesh, and producing that marriage certificate, pretending that that man was her husband. She brought him here, and after he came here, he said goodbye. There is no marital relationship, and now her job has gone. Am I right, Abdullah? That's right. Yeah. All right, keep listening. ওকে থ্যাংক ইউ আব্দুল্লাহ ফর ইউর কল। বেশি সাহেব আমাদের অনেক খোলার লাইনে আছেন, আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসি, তারপরে ওনাদের প্রশ্ন নেব। Indeed, thank you so much. Faisal Ahmed, Manchester থেকে ফোন কররা। Faisal Ahmed সাহেব কইরা then Wi-Fi in 2015 ফয়লা তো দেখাইছেন 18,600 দেখাইও আনছেন, কিন্তু মেজরিটি মানুষের যাওয়া হয় আনি হারলে আর হি বেতন কন্টিনিউ করতে পারছেন না, পরে আবার গেছেন কি আপনার গভর্নমেন্টের গেছে হেল্পর লাগি, এবং অন দ্যাট বেসিস হি মেড দ্য অ্যাপ্লিকেশন টু দি হোম অফিস। হোম অফিসে কইছে দেন 5 ইয়ারের পরে ইনডিফিনিট লিভ পাইতা নাই, উই উইল গিভ ইউ ভিসা ফর 10 ইয়ার রুট। ফয়সাল আহমেদে কইরা তার ওয়াইফে 10 বছর পুরা করে লিছেন। বর্তমানে যে ভিসা আছে ই ভিসা 2027 পর্যন্ত ভিসা আছে, কিন্তু বারিশা সাহেব তাই যেদিন থেকে আইসেন এদিন থেকে তো 10 বছর পুরা ইয়া আরো 3 মাস উপরে গেছে গিয়া। That's a good question to start with in today's law and justice. ফয়সাল আহমেদ, আপনি যদি চাইন তাইলে এখনো ইনডিফিনিট লিভ লাগি অ্যাপ্লাই করতে পারবা, subject to the conditions that she has got B1 in English and her life in the UK is clear. The life in the UK exam আর B1 যদি পাস করিলেন তাইলে nothing to stop her, এখন আপনি ইনডিফিনিট লিভ লাগি অ্যাপ্লাই করতে পারবা। আশা করি বুঝতে পারছেন। আর যদি না পারেন তাইলে ও 2027 সাল পর্যন্ত she will be here okay. Use this time to pass her English and life in the UK. Thank you very much, Mr. Faisal Ahmed, that you have called from Manchester. Manchester Oglore, Amra a law and justice or Fokataki, give them salam and shubacha. Thank you very much. জি, পরের কলার মোহাম্মদ চৌধুরী Bexley Heath. বেক্সলিহিত। Well, our brother Muhammad Chaudhry is saying from Bexley Heath that his wife came as a 5-year route. No. 5 Whenever she comes as a dependent of her husband has to show that he has got the necessary income. তখন আপনি 5 বছর আগে হইলে 18,600 দেখাই আনছেন, কিন্তু লাইক আদার কলার আনার পরে ওইসে কিতা আপনি কইরা জব লস্ট করে লিছেন। Well, we take that you have lost the job, but many people cannot afford to carry on. তো ঠিক আপনার ওলাখান you lost a job June 23, এখন কিতা করতাম বারিশা সাহেব? Well, you are entitled to universal credit. You make the application, and you make the application not for further extension. Further extension like you apply for Anjudin, you have to declare your income with bank statement, with the details of the money you receive monthly from the universal credit, how much housing benefit you receive, blah blah, and family members
all these has to be declared, and after make the declaration, she will be given for another 30 months visa. And hoye deoibo, then 10 বছর পরে inshallah you will get indefinite leave to remain. Asha kori Mr. Mohammed Chowdhury, you understood what I'm telling you. At the moment you make an application for extension, they will give extension for 2.5 years, and after 2.5 years she has to apply for another 2.5 years, and once the 10 years is complete, she can apply for indefinite leave to remain, but the condition is that she has to pass B1 and life in the UK. Thank you very much, Mr. Mohammed Chowdhury. যে এরপরে কলার ছিলেন আব্দুল্লাহ, সুন্দর নাম। আব্দুল্লাহ সুন্দর নাম, সুন্দর, কিন্তু যে ঘটনা ঘটছেন তো এটা ঘটাইয়ে দিছেন। এরা দেন আত্মীয়, এক ফিমেল তান এক আত্মীয় মহিলা খেয়ার বিজা ফাইয়া বাদে আরো বেটারে আনিলিছেন জামাই হইয়া। তখন হি বেটা টেকা দিছে তো ইনো আইয়া হলে তো বিয়া রইছে না। এটা টিপিক্যাল সিচুয়েশন। প্রায় মেজরিটি অফ দ্য কেয়ার ওয়ার্কার আর লাইক দ্যাট। মেজরিটি, আমি কই না all, কিন্তু মেজরিটি, some student also. There are some students as well, but student route is now finished. এখন আব্দুল্লাহ সাহেব কইরা দেন এ আইয়া তো বেটা গেছে কি ফালাইয়া, এখন খামও নাই, তার বাদে হকলোর যে গতি আপনার আত্মীয় রয়েছে ও গতি লয়ারের কাছে গেলেও কইলে মারি যাও এসাইলাম, ওলা এসাইলামও মারি দিসলা, এসাইলাম রিফিউজ হয়েছে, এসাইলাম অবশ্যই রিফিউজ হইব। রাইট অফ আপিল পাইছেন, ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল গিয়া এটা রিফিউজ হয়েছে। এখন তুই না বা শেষাব কোনো গ্রুম ফাইলে বিয়া দেওয়া যাইব নি, দিস ইজ এ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন। এখন গ্রুম ফাইলে বিয়া দেওয়া যাইব নি, আমার কাছে যত ডিভোর্স কেস সকল আছে, ইট ইজ টেকিং 1 year, 2 years, more than 2 years. গত সপ্তাহ আগে লুটনের এক ভদ্র মহিলা পাইছি, তার 4 বছর হয়ে গেছে অলরেডি 2001 থেকে এখন পর্যন্ত হাজব্যান্ডে সলিসিটারে এই যে নোটিশটা পিটিশনটার নোটিশও সার করতে পারছে না। পাকিস্তানি সলিসিটার মাস ফার্ম থাকে বেটা, বড় ফার্ম দেখলাম। ইলা যদি নয় দেন হি যে বেটারে 2 নম্বরই জামাই বানাই আনছেন, ই বেটা কিবান গেছে গিয়া পর্তুগাল, তারে না ফাইন তাইলে বিয়া দেন খাই লিখটা শেষ হয়ে দিব। আপনারে ফোন করছেন কষ্ট করি, একটা কথা কই, আপনার এই যে খেয়ার আর ওই আইসেন যে মহিলা আর আরো জনরে ফেক জামাই বানিয়ে আনছেন, আল্লাহর কাছে তো গুনাহ আছেও, এন্ডে খোকা তওবাতিল্লাহ করা লাগি। আর 2 নম্বর মানুষের কাছে, মানুষের আইনে কিতা হইব, যদি কোনো ক্ষেত্রে তানরে ক্রস এক্সামিন করিয়া ও যে অ্যাসাইলামও গেছলা হিয়ারিংও করিয়া যদি বার হইলেই তো পারে, দেন দ্যাট ম্যারিজ ওয়াজ ফেক ম্যারিজ। তো পয়লা নম্বর তো ডিপোর্ট করব, জেল হইব, আর 10 বছরের লাগি আর কোনো অ্যাপ্লাই করতে পারতাম না। এর কারণে একটা জিনিস হইয়া দিয়ার, বিয়া একটা যে 2 নম্বরই ম্যারিজ সার্টিফিকেট বানাই আইসেন, ইখান কোনো অবস্থাতে আপনার এই যে আত্মীয় এই হইন না জানো, হইন যদি ইট উইল বি ভেরি ভেরি সিরিয়াস কনসিকুয়েন্স। এখন দেখো কা কোনো গ্রুম ফাইননি, বিয়া খররা ফাইননি, ইটা তো কেউ দেশও তাকিয়াও আগে নশা একজন ঠিক করিয়াও না আয়, আপনার এই আইলানা কিতা লাগি ইখান আল্লাহ জানে। My advice is that you should seek legal advice. আপনি কোনো লয়ারের কাছে গিয়া বইয়া ঘন্টাখানেক আলাপ করিয়া তারপরে এই মেয়েটা আশা করিয়া আইছে, বুঝছেন নি, আশা করিয়া কত জায়গা ফাড়ি দিয়া 7 সমুদ্র 13 নদী ফাড়ি দিয়া দেশ আইসেন, ও দেশ থাকার লাগি আমার মনে হয় আপনি আত্মীয় হিসাবে কোনো লয়ারের কাছে, কোনো লয়ার না, অ্যাটলিস্ট 3 জন লয়ারের কাছে, 3, 2, 1, 3 জন লয়ারের কাছে যাইবা, একজনের কথা আরেকজন কাছে কইবা না, ফুনার বাদে দেখবা আল্লাহ ইনশাআল্লাহ একটা ফয়সালা দিব। যাইতে সময় এই যে অ্যাসাইলাম রিফিউজাল লেটার
বাদে জোর সাবে কিতা লাগি না করলো তা, তারপরে বাংলাদেশেও যে ফেক ম্যারেজ সার্টিফিকেট ওটা, এবং ওই যে কেয়ারার ভিসার যে অ্যাপ্লিকেশন ফর্ম ওটা লইয়া যান জানো। আমার কাছে কোনো কোনো ক্লায়েন্ট আয় এই অ্যাডভাইস লইবা লাগি 200 পাউন্ড দিয়া, তো আমি বললাম ওয়াই ইজ ইউর পাসপোর্ট, সরি আই গেট এ কপি অন মাই ফোন। Hello, oh, acha. Okay, show me the decision of the immigration officer. What did they say? It is in my email. Yeah. God help those who help themselves. যে নিজরে সাহায্য করে তারে আল্লাহ সাহায্য করে। এইরকম হয় না, সব কাগজ পেপার ফরম্যাটও এক ফাইল বানাইয়া লয়ার কাছে গিয়া কইবা বলে দিস ইজ মাই ফাইল, আমরা দেখি আপনি একটা অ্যাডভাইস দেখবা। ওই যারা এরকম আছে, আপনি এই প্রশ্নটা তুলছিলেন, যাদের হাজব্যান্ড বা ওয়াইফ ইউরোপে বা অন্য কোথাও চলে গেছে না, পাওয়া যাচ্ছে না, তাদের ডিভোর্সটা অটোমেটিক হয়ে যাবে না? এর লাগি তো বললাম অটোমেটিক হওয়ার কোনো ফত নাই। বললাম না, আর একটা লুটানোর এটা 4.5 বছর হয়ে গেছে। এটা যত সময় পর্যন্ত হাজব্যান্ডের উপরে একটারে রেসপন্ডেন্ট হয়, রেসপন্ডেন্টের উপরে এটা সার্ভিস হয়েছে না যে তোমার বউয়ে তোমার তালাক সার, অসমন্ত জাজে যদি একটা অ্যাপ্লিকেশন আছে ডিমড সার্ভিস হইয়া, এই অ্যাপ্লিকেশন একটা জাজে দিতে চায় না, এটা হয়েছে না সম্ভবত আর আগাইতে পারতাম না। এটাই আনসার। কঠিন সিচুয়েশন, কঠিন সিচুয়েশন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ দর্শক আপনাদের প্রশ্ন করার জন্য। এবার আমরা যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি কাল, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি ম্যানচেস্টার থেকে ইকবাল হাসান রুবেল। ইকবাল হাসান ম্যানচেস্টার থেকে। জি, আমি আপনার কাছে গেছি 3 সপ্তাহ আগে পেয়েছিলাম। আমি দেশে আমার বোন বিদেশ বিচার ওদের আইবা লাগে অ্যাপ্লাই করছিলাম। আমার বোন সময় মারা গেছে, আমি গভর্নমেন্ট চাকরি করতাম, পিডিবি পিএইচডি ইঞ্জিনিয়ার আসলাম। সেটাই মারা গেছে। মারা যাওয়ার বাদে পয়সা পাই, বহু পয়সা পাইছেন, পাইলে আমার বোনের অ্যাকাউন্টও আছে ফিক্সড ডিপোজিট 40 লাখ টাকা, আর আরো আছে যে তারা পেনশন পায় 80,500 মাসে মাসে। তখন অ্যাপ্লাই করতাম, আর আমি ওদের তাকে স্পন্সর দিতাম। আমার বেবি আগস্ট 7 তারিখ ওটা লেখা রয়েছি আমি। এবারে তারা আজকে জানাইতে মেসেজ দিছে দেশে যে সলিসিটার তারা ইয়েছিলাম, সলিসিটারে লেখছে না যেন যে মাসে আবার ইনকাম 80,800 আয় মাসে মাসে, এখানে আর লেখছে না। না লেখে তারা বলছে তুমি যে 40 লাখ টাকা যে ডিপোজিট ওগুলো দিয়ে তুমি দেখে তুমি দেশে তোমাদের যারা আছে যারা বড় মুসক করবো কিলা ওটার মাঝে মিস্টেক করে লিখে ও সলিসিটারে। তখন আমি আবার ফার্দার অ্যাপ্লিকেশন করতে পারবো না। আপনি সলিসিটার জিকাইলেন না কোনটা হাসান সাহেব? আপনার বোনের বয়স কত? টাইম পয়েন্ট টাইম ওই জগত আর সাইন যে লেটার দিছিলাম, আর এই লেটার আমাদের এটা লেখাও না, তার জন্য মাসে মাসে পেনশনের পয়সা আমার বোনের নামে 80,500 বই আবার 2বার আইয়া গেছে। উনি 2বার এসেছিল? জি জি না, আপনার বই নাই না, বনি জামাই আইসলা। বই না 2বার আইয়া গেছলা। অ্যাপ্লিকেশন ফর্ম যেটা বর্তমানে অনলাইন করা হয়, এটার মাঝে পরিষ্কারভাবে লেখা আছে আপনার রেগুলার ইনকাম কত। তো এই জিনিসটা ভুল হইব কিলা? আর আমার লেখা মানে তুমি বেকার। বেকার লেখছেন নি? জি বেকার লেখছেন, তারা দাওয়াত দিয়ে আনিয়া দিলেইব ভিসা যদি কইন বেকার না। তারা লেখা মানে তুমি আনএমপ্লয়েড, কিন্তু লেখছেন নাই কেন? ওকে, কোন সলিসিটার একটা করিয়া দিছে? ওকে, ধন্যবাদ। নাম বলা দরকার নাই। ইকবাল, আপনি শুনতে থাকুন, ব্যারিস্টার সাহেব অবশ্যই পরামর্শ দেবেন, আপনি শুনতে থাকুন। আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি আসেন লাইনে? আসসালামু আলাইকুম। জি সালামু আলাইকুম। কল্লার, আমাদের সাথে টিপ ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলুন, না হয় হয়তো আমার কল মাঝে মধ্যে। আমি মনোহর চৌধুরী বলছিলাম লন্ডন থেকে। কে বলছেন? মনোহর চৌধুরী। মনোহর চৌধুরী লন্ডন থেকে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার প্রশ্ন করুন প্লিজ।
আমার প্রশ্নটা হচ্ছে মিস্টার মোদের কাছে, আমরা সোল রিপ্রেজেন্টেটিভ ভিসায় লন্ডনে এসেছিলাম প্রথম 3 বছরের রেসিডেন্স পারমিট নিয়ে। তারপর 3 বছর কমপ্লিট হওয়ার পর আরো 2 বছরের জন্য আবার সেটা এক্সটেনশন করা হয়েছিল। কি এক্সটেনশন হওয়ার পর 5 যে বছর যখন মনোরা- পূর্ণ হয়ে গেল, মনোহর চৌধুরী আপনারা কিন্তু আমরা আইএলআর এর জন্য অ্যাপ্লাই করছি। মনোহর চৌধুরী আপনারা কি বিষয়ে আসছিলেন? আমরা সোল রিপ্রেজেন্টেটিভ, কিসের সোল রিপ্রেজেন্টেটিভ আপনি? বিজনেস এক্সপানশনের জন্য সোল আচ্ছা, রিপ্রেজেন্টেটিভ। ওকে, আচ্ছা, তাহলে কোম্পানির এবং প্রতিনিধি। 5 বছর পূর্ণ হওয়ার পর আমরা আইএলআর এর জন্য অ্যাপ্লাই করেছিলাম। সো ওরা 3-3.5 মাস পর আমাদের রিজেক্ট করে দিল, দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ এর জন্য দিয়েছিল এবং আমরা সময়ের মধ্যেই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করেছি। এখন কবে আমাদের এটা কি হবে না হবে বা এই ব্যাপারে বিশ্বাসের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম। আপনি 5 বছর পরে যে অ্যাপ্লাই করলেন ইনডিফিনিট লিভের জন্য, তারা পরে কি করলো ওই শব্দটা বলেন আবার। ওনারা আমাদের এটা রিজেক্ট করে দিল। এই কথাটাই বলবেন আপনি। আরো কি বলেছিলেন? উনি এটা রিফিউজ হয়েছে এবং রিফিউজ হওয়ার কারণে আপনাদেরকে অপশন দিয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করার। আপনার ফ্যামিলিতে আর কে কে আছে? আমি, আমার ওয়াইফ এবং আমার বাচ্চা 3 জন। আচ্ছা, আপনার কোম্পানির নাম কি চৌধুরী সাহেব? এটা হচ্ছে একটা ফ্যাশন লিমিটেড। এটা হচ্ছে আপনার বারাকা ফ্যাশন লিমিটেড। কি ফ্যাশন লিমিটেড? বারাকা। বারাকা ফ্যাশন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। শুনতে থাকুন, ব্যারিস্টার সাহেব উত্তর দেবেন। তার আগে আমরা আরেকটি প্রশ্ন নিই ব্যারিস্টার সাহেব। জি, জি, আসসালামু আলাইকুম। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। দুঃখিত কলার, আপনার কল নিতে পারছেন, আর পরবর্তী কলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি নবীন থেকে। নামটা বলেন প্লিজ। মিস্টার সাইদ মিয়া। সাইদ মিয়া। হ্যালো। সালিক মিয়া। সাইদ মিয়া और সালিক মিয়া? সাইদ সাইদ। মিয়া। ওকে, সাইদ মিয়া, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমি আপনার বাজারটা সবার হিসাব আর একটু দেখো এই সামনে মানে তাড়াতাড়ি একটা জিনিস আমি যা বুঝতে পারি না, এখন ব্যবহার করেছে তাই আমি তো তারা সাইদ মিয়া, আপনার প্রশ্নটা পরিষ্কার হয় নাই, আবার বলেন কি বলতেছেন। আচ্ছা, আমি কই আপনার আমি আমার বয়সে 40 আছি। ওকে, 10-12 বছর আছে। এখন আমার বয়স হয়েছে কিন্তু সেরকম তো আমি চিন্তাও না করি, আমি চেষ্টা চালাই এই যে সব তো 10-12 বছর আগে আপনার সরাসরি হয়ে গেছে ওয়াইফের সাথে, এখন চিন্তা করতেছেন আবারও শাদী করার ইচ্ছা আছে। সো দেশে শাদী করলে আনার কোনো সুযোগ? আপনার বয়স কত? আপনি পেনশন পান নিশ্চয়ই? নিশ্চয়ই পেনশন পান। পেনশন কত পান আপনি? টেলিফোনে শুনেন, পেনশন কত পান আপনি? আপনার পেনশন কত? কত ফাইন? মান্থলি 1800। 1800 বেশি না। আপনি আগে কিতা কাম করতা? আগে তো রেস্টুরেন্ট কাম করলে আপনি পেনশন 1800 মাসও পাইবা কিলা? আপনার স্টেট পেনশন মাসও ম্যাক্সিমাম হইল নাতে পেনশন নাই, আরো কিতা আছে আপনার? আর কোন বেনিফিট ফাইন? আর কোন বেনিফিট ফাইন আপনি? জি, আপনি লাইনে থাকেন। দর্শক, সময় হলো আর একটা বিজ্ঞাপন বিরতির শেষে। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। বিরতির আগে আমরা সাইদ মিয়া ইলফুড ওনার প্রশ্ন নিয়েছি এবং সাথে আরও দুজন, ইকবাল এবং মনোয়ার চৌধুরী। আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিই। আপনারা যারা
প্রশ্ন করার জন্য অপেক্ষায় আছেন, আপনাদের কাছে আসবো। বিশেষ আমরা যদি আমাদের ফোর্থ কলার ছিলেন ইকবাল হোসেন। ইকবাল হাসান শাহ ম্যানচেস্টার থেকে ফোন কইরা তান বইন আইতে চাইরা ওদেশ বনি জামাই সরকারি চাকরিজীবী আসলা, বনি জামাই মারা গেছেন, মারা যাওয়ার পরে এককালীন পয়সা পাইছেন বহুতটা, বর্তমানে প্রায় 40 লক্ষ টাকা আছে এফডিআর বনির নামে, আর বনি জামাইয়ের পেনশন থাকি 38,800 টাকা করে ফাইন। কিন্তু দুঃখের বিষয় বই নজিশ হওয়া লাগিয়ে অ্যাপ্লাই করছিল ভিজিট ভিসায়, কিন্তু লয়ার সাহেবে এই যে 38,800 টাকা তাইন পেনশন ফাইন এভরি মান্থ, এই জিনিসটা ভুলবশত হইছেন না, যার ফলে তারা রিফিউজ করে দিছে ইন্টিগ্রেন্স অফিসারে। এখন বারিশার সাহেব ভিজিট ভিসার তো কোনো ইয়ে নাই, আপিল নাই, এখন আবার অ্যাপ্লাই করতাম না কিতা করতাম। শুনেন ইকবাল হাসান সাহেব, আমি বাংলাদেশের জাজ আসলাম 10 বছর, তো বিশেষ করে ঢাকা কোর্টও অনেক সময় আমার শ্রদ্ধেয় অ্যাডভোকেট সাহেব যারা সামনে আইয়া খাড়া হইয়া ক্লায়েন্টের পক্ষে মক্কেলের পক্ষে কথা কইতে, এরারে কইতাম অ্যাডভোকেট সাহেব দেখেন, আপনি কথাগুলো যদি গুছাইয়ে কোর্টকে না বলতে পারেন, তাইলে এই যে টাকাটা নিলেন আপনি ক্লায়েন্টের কাছ থেকে মক্কেলের কাছ, এটা কি হালাল হইল আপনার জন্য? আপনার স্ত্রী বাচ্চাদেরকে এই টাকাটা খাওয়াবেন। এখন ক্লায়েন্ট আপনাকে নিয়ে আসছে, আইনের ভিতরে কথাগুলো জজ সাহেবকে বুঝাই বলবেন, তাও যদি না পারেন তাহলে তো একটা ফান্ডামেন্টাল যে ক্লায়েন্টের অধিকার, এটাকে ভঙ্গ করতেছেন। তো আমরা দেশে অনেক সময় আছে কিছু দানে চাউলে ফোড়া, আমি কইতাম তো আপনি যদি ঘুষ খাই না আমরা দেশ, তাইলে জজ সাহেবরে সব উকিল সাহেব হলে সম্মান করে। তো আলহামদুলিল্লাহ ঢাকা কোর্টে আমি আসলাম, খুব সম্মানের সাথে আসলাম। এখনও গেলে বিভিন্ন অ্যাডভোকেট সাহেবরা আছেন, তারা খুব মায়া করেন, সম্মান করেন। কারণ কি উকিল সাহেবরে ও কারণে যে আপনি একটা ভুল করবেন, কিন্তু ক্ষতিটা হবে আপনার ক্লায়েন্টের, ভুলটা আপনি করবা আর এই শাস্তিটা পাইব আপনার যে মক্কেল। তাই হয়েছে আপনার বনির ব্যাপারে। আপনি এক উকিলের গেছেন, এক ইমিগ্রেশন লয়ারের গেছেন সিলেট, তারা করছে এই ফর্মের মাঝে পরিষ্কারভাবে লেখা আছে আপনার নিয়মিত ইনকাম কিতা, এই জায়গাতে এই 38,040 এই 38,800 টাকা দিন মাসিক পেনশন কইতা, তে হয়তো অ্যাপ্লিকেশনটা এন্টিগ্রান্সের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হইল না, কিন্তু আপনাকে ওইটা উকিল সাহেবর ভুলের কারণে আপনার বন্ডে রিফিউজ হয়েছে। এখন আপনি 6 মাস অপেক্ষা করকা। আমার অ্যাডভাইস হইল আর কোনো পথ নাই, আরো 6 মাস বাদে অর্থাৎ কাগজপত্র দিয়া আর কইবা যেন একজন লয়ারে দিয়া, সঠিক লয়ার দ্বারে পাইন যেন এই কথা কইতা, আগর কোনো একটা কথা মিশা কইতা না, যেন আগের বার ভুল বশত এই ইনকামটা দেখাই লইছে না। এই দেখা ব্যাংক স্টেটমেন্টের মাঝে আমার বনির রেগুলারলি নিয়মিতভাবে মাসও 38,800 টাকার ওটা দেখাইয়া যদি করেন, আই উইশ ইউ বেস্ট অফ লাক। ইকবাল হাসান সাহেব বালা থাকুক ইনশাআল্লাহ আপনার বই নাইবা, স্বামীও মারা গেছেন, বাইর কাছা তাইলে অনেকটা সান্ত্বনা পাইতে পারেন। বাইর কাছাত বন যাওয়া এর চাইতে বরকতওয়ালা আর কোনো সম্পর্ক হইতে পারে না। পরের কলার ছিলেন মনোয়ার চৌধুরী লন্ডন থেকে। ওকে, লেটস গো টু মিস্টার মনোয়ার চৌধুরী, কলার নাম্বার 5, লন্ডন থেকে মাতিরা। মনোয়ার চৌধুরী সাহেব বলতেছেন যে একটা কোম্পানির সোল রিপ্রেজেন্টেটিভ হিসাবে কোম্পানিটাকে প্রমোট করার জন্য আইন আছে। 3 বছরের ভিসা নিয়ে এসেছিলেন বউ বাচ্চাদেরকে নিয়ে, এবং এই আইনের অধীনে যদি 5 বছর এই কোম্পানিতে কাজ করেন, HMRCর ইনকাম ট্যাক্স দেখান, তাইলে আইনত আফটার 5 years ইউ আর এন্টাইটেলড টু গেট ইনডেফিনিট লিভ টু রিমেইন।
কিন্তু মনোয়ার চৌধুরী সাহেব যে অ্যাপ্লাই করেছেন ওইটা রিফিউজ হয়ে গেছে। এটা রিফিউজ হয়ে গেলে আপিলের কোনো রাইট নাই। আপনি করেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউতে মিনিমাম 1 বছর নতুবা 2 বছরও যেতে পারে। আমার ক্লায়েন্টদের আমি 2 বছর 2.5 বছর পর্যন্ত যায়। গতকালকে একটা আমি এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর ইমেইল পেলাম, বলতেছে যে মিস্টার তাহের তুমি চুপচাপ বসে থাকো, ডোন্ট আস্ক আস এনিথিং, ওয়েন ইউর টাইম কামস উই উইল গিভ ইউ দ্য রেজাল্ট। এখন লাঠি আনার আগে, আমাদের সিলেটে বলে যে লাঠি আনার আগে খিলেই শেষ। এতদিন আপনার সুবিধা হলো যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ যতদিন চলবে ততদিন আপনি ইলিগ্যাল হচ্ছেন না, আপনি লিগ্যাল থাকবেন। তবে চৌধুরী সাহেব একটা কথা বলি, ইনডিফিনিট লিভ পাওয়াটা বিরাট একটা ব্যাপার আছে। এই যে রিফিউজ করলো, এই লেটারটা নিয়ে আপনি কোনো লয়ারের কাছে যান, এই রিফিউজ করার কারণটা কি এবং এই কারণটা কি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউতে আপনার লয়ার কি দেখিয়েছেন, এগুলা নিয়ে একটু কোনো লয়ারের কাছে 3-2-1 ফর্মুলায় যদি যান। জি জি, আমি এটাই করতে চাইছিলাম, হয়তো উনি গেছেন কিন্তু আমাদের ফর্মুলা মতো গেলে ভালো হতো না। এবং তোমার এখানে কি আছে এবং সঠিক সিদ্ধান্তে যেতে পারতেন। ডেফিনেটলি হয়তো এমনও হতে পারে যে আপনার ট্যাক্স পুরোপুরি দেওয়া হয় নাই, আপনার মাঝখানে ব্রেক হয়ে গেছে, আমরা তো দেখতেছি না। এটা কোনো লয়ারকে যদি দেখান তাহলে উনি হয়তো এমনও বলতে পারে যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউটাকে আপনি উজ্জ্ব করেন আর পরে এটা ঠিক করে আপনি আবার ILR এর জন্য অ্যাপ্লাই করেন। বুঝতে পেরেছেন? আই এম ভেরি সরি আপনাকে পুরা উত্তর দিতে পারলাম না, তবে 3-2-1 ফর্মুলায় আপনি এই সম্পূর্ণ কাগজপত্র ফাইল নিয়ে আপনি লন্ডন থাকেন, 2-1 লয়ারকে দেখান। জি, এরপরের কলার আমাদের সাইদ মিয়া, ওনার সংসার ওনার থেকে দূরে চলে গেছে, উনি আবারও সংসারী হতে চান, আপনার পরামর্শ চান। হ্যাঁ, সালিক মিয়া সাহেব লন্ডন থেকে বইরা 70 10-12 বছর আগে তার ডিভোর্স হয়ে গেছে বহুর লোকে। এখন চাইরা এক বয়স হয় যেন গল্প করার লাগিও মানুষের জনের দরকার, এখন বিয়া করতা। সালিক মিয়া সাহেব হইরা তান 1700-1800 পাউন্ড ইনকাম হয়ে যায় বেনিফিট থাকি, আমি ধরতাম পারছি না কিলা তান ওয় জিজ্ঞাসি কিতাব কাম করেন, কইছেন রেস্টুরেন্টে কাম করছেন। এখন স্টেট পেনশন যেটা, এই স্টেট পেনশন যদি আপনি পুরা পেনশন পান তারপরেও মাসও 1000 পাউন্ডর কাছা লয় না, 970 পাউন্ড না কত হয়। যেমনি সেটা বলেছেন 970 একটা পেমেন্ট, 970 দিন ফুল পেমেন্ট তাই পাইয়া থাকবেন। তো বাকি যে টাকাটা এটা তো হিসাব গুলাইতাম পারলাম। তারপরে আরো 2টা পেমেন্টে উনি বলতে পারেন না সঠিক কিসের পেমেন্ট, একটা বলছেন 570 আর একটা হচ্ছে 260। হয়তো এমনও হতে পারে যে 570 যেটা এটা PIP উনি পান। PIP যদি আপনি পায়ে থাকেন, বুঝছেন নি সালিক মিয়া সাহেব, তাইলে আপনার ওয়াইফরে আনতে কোনো অসুবিধা হইতো না। কিন্তু PIP আজকে যে ওপেনিং রিমার্কও আমরা কইলাম, এটা ফাইন কি ফাইন না এটা দেখানি লাগি আপনি কোনো লয়ারের সামনে গিয়া দেখা। আমরা এই ল অ্যান্ড জাস্টিসও শুধু গাইডেন্স হিসাবে কইয়া দেই অক্টা খরকা ছোটোখাটো কোনো প্রশ্ন হইলে টাইম লিমিট হইলে কইয়া দিলাই, নতুবা কই আপনি প্রফেশনাল লিগেল অ্যাডভাইস, ইন্ডিপেন্ডেন্ট লিগেল অ্যাডভাইস নেওয়া। আপনার বেলায় ওখান আপনার সকল ইনকামর কাগজ নিয়ে দেখাওয়া আর বিয়া গিয়া খরচনি আপনার ওয়াইফর পাসপোর্ট লইয়া যাইন জানু, এবং তাই যদি ইংলিশ A1 পাস করতে পারেন তো ইনশাআল্লাহ PIP যদি ফাইন তাহলে কোনো অসুবিধা হইতো না। আমি জিজ্ঞাসি তান্ডে কি জাত গড়ো থাকুন, কইরা কাউন্সিলর গড়ো থাকুন, কাউন্সিলর গড়ো থাকলে ছোটো গড় হইলেও আপনার ওয়াইফাইতে কোনো অসুবিধা হইতো না। থ্যাংক ইউ ভেরি মাচ। ওনার ওয়াইফের ইংলিশ রিকোয়ারমেন্ট লাগবে, ইংলিশ তো ডেফিনেটলি লাগবে, এবং এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট লিভের ইংলিশ না, এটা ছোট্ট একটা ইংলিশ, A1 ইংলিশ। ধন্যবাদ দর্শক, আমাদের হাতে থাকা প্রশ্নগুলো আমরা উত্তর দিয়েছি, আবারও আপনাদের প্রশ্ন নেব। তার আগে যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতি থেকে এসে আমরা আপনাদের প্রশ্ন নেব এবং আপনারা শুনতে থাকুন, ব্যারিস্টার সাহেব আপনাদের প্রশ্ন উত্তর দেবেন। ধন্যবাদ দর্শক, আবারও ফিরলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। বিরতির আগে আমরা আপনাদের আমার হাতে থাকা আপনার সবগুলো প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, এবার আমরা আরও প্রশ্ন নেব এবং তারপর উত্তরের দিকে যাবো। কে আছেন লাইনে? সালাম আলাইকুম। জি কলার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে? জি, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম হলো উদ্দিন, আমি কল করছি ম্যানচেস্টার থেকে। ম্যানচেস্টার থেকে উদ্দিন, আপনার প্রশ্ন করুন প্লিজ। আপনার একটু আগে বলছিলাম যদি এত মানুষ মোটিভিটি আমি না পিক পাইন জি এগুলো বেনিফিট একটা হাইওয়ে দোকান লাগি আপনার একটা লিভিং লাউঞ্জ একটা মোটিভিটি লাউঞ্জ একটু দিয়ে আপনার গাড়ি পাওয়া যায় ফ্রি দিলাম খাবারে বুঝিয়ান না তুমি? ও আচ্ছা ঠিক। উনারা গাড়িটা কেমনে ক্লেম করতে পারেন, গাড়ির জন্য কিভাবে আবেদন করতে পারেন? উনি হাই রেটে পান। বয়স কত তান? উনার বয়স কত? আমার বয়স হলো 65। 65। 65। তান অসুস্থতা কিতা? ক্যান্সার বেমার আর নাকি একটু বেশি দুর্বল, আসতে উঠতে পারেন না, আর ক্যান্সার তিনবার হয়েছে আবার কারণ আর কি তারপরে ওয়েস্ট মানে হচ্ছে আটটা বলতে পারেন না। আপনার কিতা ওই টাইম? জি আপনার কিতা? আমার আব্বা। ওনার আব্বা। তো আব্বার লাগি ফোন করতে অত লুকাই লুকাইবার দরকার কিতা বা বুক ফুলাইয়া কইতা আমার আব্বার ওলা অসুস্থতা বারিশের সাহেব গাড়ি খান ফাইমুনি কিতা উদ্দিন আপনার নাম? মাহমুদউদ্দিন। জি মাহমুদউদ্দিন। মোহাম্মদ উদ্দিন। মোহাম্মদ উদ্দিনের মাঝখানো মোহাম্মদ আর উদ্দিনের মাঝখানো আরো এক টুকরা আছে। ধন্যবাদ মোহাম্মদ। কইতাই নাই কাম নাই নি জি মোহাম্মদ আর উদ্দিনের মাঝখানো আরো নাম আরো টুকরা আছে কেন কইতাই নেন? জি আছে। কইলাও মজিরউদ্দিন। মোহাম্মদ মজিরউদ্দিন 30-40 হাজার পাউন্ডের গাড়ির অ্যাডভাইস নিতে হয় আর নিজের নাম খান কইতে বকালতি করে তো এটা উচিত হয়নি। ফলাও কইতে বলে আমার আব্বা আমার নাম মোহাম্মদ মজিরউদ্দিন রাখলা, আমার আব্বা এখন অসুস্থ বারিশা সাহেব, চলাফেরা করতে পারেন না, এখন হলজাত বেনিফিট ফাইন, গাড়ি খান তাইন ফাইবানি, এই তো প্রশ্ন, ঠিক না? ধন্যবাদ মোহাম্মদ মজিরউদ্দিন আপনার প্রশ্নের জন্য। শুনতে থাকুন, ব্যারিস্টার সাহেব উত্তর দেবেন। তার আগে আমরা যাচ্ছি আর একজন কলারের কাছে। কে আছেন? আসসালামু আলাইকুম। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। জি, টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলুন। জি জি আমি আপনার রেকর্ড চেক না করছি। হ্যাঁ জি ওয়ালাইকুম সালাম। আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন? ও আচ্ছা আমি আবার বলছি আমি রাজিয়া হইলাম। সাইদ মিয়া। জি জি সরি আমি তো বলছি এটা ফাইভে টেনশন যেটা হয়েছে একটু হয়েছে আপনার বয়স কত আমি সোশ্যাল ডিস্টেন্সে আর আরোটা একটু ফাইভ হইলে ওরা ইনো দেখা আছে সেকেন্ড হইলে হইলে ওকে আপনি মাইন্ড করবেন না যে সামনে ওইটা হইয়ে যাবে না আরটা আরোটা ভাই হইলে ওরা সাইড ফোন 200 ফোন নাকি জি 260 আর আরেকটা 260 টা কিতা বেনিফিট? 260 বেনিফিটের নাম কিতা? ওখানে হে সোরিয়া নামটা হইতা না আর ভাই 500 ওকে ধন্যবাদ। এইগুলি আগেই বলছেন আপনি। আগে কইছেন 570 টা কইতা পারবা নি কিতা? না ইয়ে কোনলি হইতা না ওকে আর ও বেনিফিটের নাম কইতা পারা না আর বউরে আনি লিবা আপনি, এটা তো হলতা জানিয়া উনিয়া ফোন করতা না, ওনার তকদির ভালো হয়ে যাবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে ধন্যবাদ আপনাকে। ওকে আচ্ছা এবারে সাইদ সাহেব, আপনি আমাদের অনুষ্ঠানের পরে ফোন করলে আপনাকে তারা নাম্বার দেবে, তারপরে আপনি যোগাযোগ করবেন। অথবা গুগলও গিয়া ব্যারিস্টার কুতুবউদ্দিন কইয়া গুগল করেন জানো ফাইবা, গুগলে ফাইবা। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আমরা আরে একটা প্রশ্ন নেব। কে আঙ্কিত ব্যারিস্টার সাহেব, আমাদের হাতের সময় কমে, আরো একটা প্রশ্ন আমরা নেব, উত্তরে চলে যাই। মোহাম্মদ মজিরউদ্দিনে ফোন করছেন ম্যানচেস্টার থেকে, কইরা তান আব্বা অসুস্থ, 65 উপরে, ক্যান্সার রোগী, পিপও ফাইন, অন্যান্য বেনিফিটও ফাইন। তো বারিশা সাহেব, আপনি তো ওপেনিং রিমার্কও কইছেন যে বাংলাদেশি কমিউনিটির কেউ গাড়ি পায় না, কেউ জানেও না,
তো আমরা গাড়ি পাইতে হইলে কিতা করতা আপনি গাড়ি পাইতে হইলে আপনি ফোন করা ম্যানচেস্টার থেকে আপনার গড়র পোস্ট কোড দিয়া গুগল করেন জানো ওলা করবা যে সিটিজেন অ্যাডভাইস ব্যুরো নিয়ারার কইয়া নিয়ারার টু আপনার পোস্ট কোড দিয়া করেন যদি তো দেখবা কয়েকটা সিটিজেন অ্যাডভাইস ব্যুরো বাড়ি যাইব এবং এই সিটিজেন অ্যাডভাইস ব্যুরোত আপনি ফোন করলে হত্যা পাইতা নাই আপনি নিজে গিয়া অ্যাপয়েন্টমেন্ট করিয়া আনছেন আর অ্যাপয়েন্টমেন্ট করিয়া আইন যদি পয়লা গিয়াও রিসিপশনিস্টে কইন না জানো কিতা লাগি আপনি কইবা আমি ওয়েলফেয়ার বেনিফিটর লাগি আমার একটা অ্যাপয়েন্টমেন্ট দেখুয়া ও অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে আপনার আব্বারে লইয়া যাইবা গিয়া কইবা যেন উই নিড এ কার কইবা ফ্যামিলির মাঝে কোনো গাড়ি নাই আমি ড্রাইভ করতাম পারি আমি মদিরুদ্দিনে এখন আমার আব্বারে বিভিন্ন জায়গাত লইয়া যাওয়া লাগে আপনার গাড়ি তাকে যদি তে কইবা হয় আমার গাড়ি কেন অত সুবিধা নাই আবার আব্বা কমফোর্টেবল ফাইন না কিন্তু ব্যারিস্টার কুতুবুদ্দিনের ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রামও শুনছি বলে আমার আব্বার যে অসুস্থতা এই অসুস্থতার উপরে নির্ভর করিয়া তাই বলে গাড়ি ফাইবা একটা গাড়ি দেখা একটা দুদিন তারা অ্যাপ্লাই করে দুদিন তাইলে অ্যাসেস করিয়া দেখবো যে আপনারা ফ্যামিলির মাঝে কেউ ড্রাইভার আসেননি ইউ উইল গেট এ কার এটা সারা জীবনও লাগি আপনার এমনি বেশিয়া দিলেই তো নাই আপনার আব্বা যতদিন দুনিয়াইতে আসেন ততদিন ইউজ করবা লাগি একটা দিব বুঝছেন তবে আপনার সিটিজেন অ্যাডভাইস ব্যুরোত গিয়া এই অ্যাডভাইসটা নেন জানো আমি তো পয়লা ফত বাতাইয়া দিছি কিন্তু ওখানে যাওয়া গেলে পাইবা ঠিক আছে জি ধন্যবাদ নেক্সট সাইদ মিয়া জি সালেক মিয়া সাহেব কইরা আবার আমি করছি দ্বিতীয়বার আমি স্টেট পেনশন হাইয়েস্ট একটা পাই স্টেট পেনশন এখন মানুষের সরকারের কাছ থেকে যদি পেনশন পায় তে গড়ে 1100 পাউন্ডের মতো পায় মাসও যেহেতু এই যে পেনশনটা আয় 13 মাস 13টা সপ্তাহ এই 13টা 4 সপ্তাহ ও হিসাবে 970 হয় কিন্তু অ্যাকচুয়ালি হিসাব করলে দেখা যায় মাসও 1000-এর উপরে পড়ে আরও বিভিন্ন বেনিফিট আমি দেখি আর 570 যে একটা তাইন কইতে পারলাম না সহজ সরল মানুষ বউয়ে হুরুতায় উল্টে ফালাইয়া গেছেন গিয়া বাঁচিয়েছেন ওখানে লাগে 2 রাকাত নামাজ পড়েন যেন আল্লাহর কাছে বলে আল্লাহ হলে ফালাই গেছে কি তুমি আমারে ফালাইয়া গেছো না তুমি তো আমার লগে আছো মালিক এবং এই বেনিফিটগুলা দিয়া কোনো অ্যাডভাইস নেই যেন কোনো লয়ারের কাছ থেকে ইনশাল্লাহ আপনার শাদি করতে আপনার ওয়াইফ আনতে পারবা থ্যাংক ইউ ভেরি মাচ একটা ফাইনাল কল নেই অবশ্যই আমরা জি আমরা আর শেষ কল নেওয়ার চেষ্টা করব জি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম খুব সংক্ষেপে আপনি কে বলতেছেন কোথা থেকে বলতেছেন আমি ব্রাজিল থেকে আব্দুর রহিম বলতেছি আব্দুর রহিম আপনার প্রশ্ন করুন প্লিজ যে আমার প্রশ্নটা হচ্ছে সরকারি 3টা কোয়েশ্চন একটা করতে পারবেন একটা বেরো অন্যদিন আর 2টা করবো অবশ্যই আমার অ্যাকাউন্টে আছে ওভার 30,000 ওকে আমার কোয়েশ্চন হচ্ছে আমার বেনিফিটে কোনো ইন্টাইটেল নাই আমার ওয়াইফ পাইতেছেন উনি বেনিফিট তোমার সাথে আমার জয়েন্ট নাম আছে আমি আইএলআর অ্যাপ্লিকেশন করব 2027 এ আইএলআর পাওয়ার ক্ষেত্রে এটা কি কোনো প্রবলেম হবে উনি স্টিল তারা দিতেছে ওনাকে বেনিফিট ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য শুনতে থাকুন বেশি উত্তর দিবেন আমাদের সময় আব্দুর রহিম সাহেব আপনি ব্রাডফোর্ড থেকে ফোন করছেন মাশাআল্লাহ আপনার শর্ট উত্তর হইল এই পয়সা আপনার কাছে থাকে দুদিন আপনি এন্টাইটেল নাই আপনি পয়সা চাইলেও দিত না যেহেতু আপনার এখনো আন্ডার ইমিগ্রেশন কন্ট্রোল ধন্যবাদ ব্যারিস্টার সাহেব অসুবিধা হইতো না একটা কথা কই সামনের 20 তারিখ জুলাই ব্রাডফোর্ড খতমে নবুয়ত ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে এসেছে আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন
এই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।